আসসালামু আলাইকুম। আমরা মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইরান হামলার 3 সপ্তাহ শেষে আরো ভয়ঙ্কর ইরানকে দেখছে গোটা বিশ্ব। ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বীরশেবা এবং কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তা কেন্দ্রগুলোকে লক্ষ্য করে চরম হামলা চালিয়েছে ইরান। লন্ডভন্ড করে দিচ্ছে ইসরায়েলের লিটল ইন্ডিয়া। আহত শতাধিক, তবে আইআরজিসি দাবি করছে এসব হামলায় ইসরায়েলের 200 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। সবচেয়ে বড় খবর হলো যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অবাক করে দিয়ে 4000 কিলোমিটার দূরের সেই গার্সিয়া দ্বীপে মার্কিন যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলা করে বসেছে ইরান। অবস্থা এমন যে খোদ নেতানিয়াহু বলছেন খুব কঠিন একটা সন্ধ্যা কাটালো ইসরায়েল। মধ্যপ্রাচ্যের সমীকরণ যে এতটা দ্রুত আর এতটা ভয়ঙ্করভাবে বদলে যাবে তা হয়তো পশ্চিমা বিশ্বের বাঘা বাঘা সামরিক বিশ্লেষকরাও কল্পনা করতে পারেননি। এতদিন যে ইরানকে কেবল আঞ্চলিক শক্তি হিসেবে বিবেচনা করা হতো, সেই ইরান এবার সরাসরি হাত বাড়িয়েছে সোজা ভারত মহাসাগরের বুকে। টার্গেট দিয়াগো গার্সিয়ায় থাকা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অতি সুরক্ষিত যৌথ সামরিক ঘাঁটি। ইরান সেখানে নিশানা করে 2টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইআরবিএম ছুঁড়েছে। যদিও পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো দাবি করছে একটি ক্ষেপণাস্ত্র মাঝপথে ভেঙে পড়েছে এবং অন্যটিকে ভূপাতিত করা হয়েছে, কিন্তু আসল খেলাটা এখানেই। এই হামলার প্রচেষ্টা এক নিমেষেই বৈশ্বিক সামরিক উত্তেজনার পারদকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে গেছে এবং একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ঝুঁকির মানচিত্রকে পুরোপুরি বদলে দিয়েছে। দিয়েগো গার্সিয়া কোনো সাধারণ দ্বীপ নয়। এটি যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন একটি প্রবাল দ্বীপ হলেও আদতে এটি বিশ্বজুড়ে মার্কিন সাম্রাজ্যের শক্তি প্রদর্শনের অন্যতম স্নায়ুকেন্দ্র। এটি যুক্তরাষ্ট্রের লজিস্টিক হাব এবং হামলার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এই ঘাঁটিতেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বোমারু বিমান এবং অত্যাধুনিক নজরদারি বিমানগুলো মোতায়েন থাকে। ইরান থেকে এই দ্বীপটির দূরত্ব প্রায় 4000 কিলোমিটার, আর এখানেই পশ্চিমা গোয়েন্দাদের মাথায় বাজ পড়েছে। কারণ ইরান এতদিন আনুষ্ঠানিকভাবে দাবি করে আসছিল যে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা 2000 কিলোমিটার, কিন্তু এখন যদি ইরান সত্যিই তাদের ঘোষিত সীমার দ্বিগুণ দূরত্বে হামলা চালানোর সক্ষমতা দেখায়, তবে এর সোজা অর্থ হলো তেহরান এতদিন পশ্চিমাদের চোখে ধুলো দিয়ে আসছিল। তাদের হাতে এমন সব অপ্রকাশিত এবং ভয়ঙ্কর সমরাস্ত্র রয়েছে যার সম্পর্কে বিশ্ব এখনো পুরোপুরি অন্ধকারে। ইরানের এই পদক্ষেপকে সামরিক পরিভাষায় কৌশলগত অস্পষ্টতা বা স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বলা হচ্ছে। তারা সম্ভবত এমন একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যা অনায়াসেই ভারত মহাসাগরের গভীরে কিংবা দক্ষিণ ইউরোপের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। নিজেদের আসল শক্তি লুকিয়ে রেখে শত্রুদের ধোঁয়াশায় রাখার এই কৌশল তেহরানকে এক অভাবনীয় বাড়তি সুবিধা এনে দিয়েছে। ইরানের আধা সামরিক বার্তা সংস্থা মেহের নিউজও এই হামলার প্রচেষ্টাকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে। এর ফলে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সাজানো সামরিক পরিকল্পনা এখন চরম জটিলতার মুখে। উপসাগরীয় আরব দেশগুলো এবং ইসরায়েল এখন বাধ্য হচ্ছে তাদের নিজেদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যবস্থাকে নতুন করে মূল্যায়ন করতে, কারণ তাদের আকাশসীমা এখন আগের চেয়ে অনেক বেশি অরক্ষিত হয়ে পড়েছে। যুদ্ধটা আর কেবল লেবানন, গাজা বা সিরিয়া সীমান্তেই সীমাবদ্ধ নেই। ব্রাসেলস ভিত্তিক সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ারের মতে দিয়াগো গার্সিয়াকে নিশানা করার মধ্য দিয়ে ইরান প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল চাইলেই আর নিজেদের সুবিধা মতো যুদ্ধ নিয়ন্ত্রণ করতে পারবে না। যুদ্ধক্ষেত্র এখন ভৌগোলিকভাবে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। ইরান বুঝিয়ে দিয়েছে যে ভারত মহাসাগর অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি তাদের নাগালের বাইরে নয়। এর সরাসরি ফল হলো এখন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে বাধ্য হয়ে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে আরও দক্ষিণের দিকে মোতায়েন করতে হবে, যা তাদের জন্য এক বিশাল লজিস্টিক এবং কৌশলগত চ্যালেঞ্জ। এলিজা ম্যাগনিয়ার স্পষ্ট করেই বলেছেন, ইরান প্রথাগত যুদ্ধে পশ্চিমাদের সাথে লড়তে চাইছে না,
তারা যুদ্ধের ব্যয়ের সমীকরণটাই পুরোপুরি বদলে দিচ্ছে। দূরে থাকা লক্ষ্যবস্তুকে হুমকির মুখে ফেলে ইরান এই বার্তাই দিচ্ছে যে সংঘাত চালিয়ে যাওয়ার অর্থ হল পশ্চিমাদের প্রতিনিয়ত নতুন এবং উচ্চতর ঝুঁকির মুখে পড়া। এই যুদ্ধের উত্তাপ শুধু রণক্ষেত্রেই নয়, আছড়ে পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়েছে বৈশ্বিক এভিয়েশন বা বিমান শিল্প। মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত চরম আকার ধারণ করার পর মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে বিশ্বের শীর্ষ 20টি তালিকাভুক্ত বিমান সংস্থার বাজার মূল্য থেকে প্রায় $53 বিলিয়ন বা $5,300 কোটি হাওয়া হয়ে গেছে। দ্য ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। পারস্য উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা এখন চরম ঝুঁকিপূর্ণ। নিরাপত্তার অভাবে প্রধান বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। রুট পরিবর্তন করতে গিয়ে জ্বালানি খরচ বাড়ছে আকাশচুম্বী, যার পুরো মাসুল গুনছে বৈশ্বিক অর্থনীতি। এদিকে ইসরায়েলের ভেতরের অবস্থাও চরম শোচনীয়। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় রীতিমতো ধ্বংসযজ্ঞ চলেছে। দেশটির ছোট শহর আরাদে ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ইসরায়েলের বহু চর্চিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বা ডেভিড স্লিং এটি প্রতিহত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থার তথ্য মতে কেবল এই হামলার পরই অন্তত 88 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, যাদের মধ্যে 10 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এর বাইরে ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার কাছাকাছি অবস্থিত দক্ষিণাঞ্চলীয় শহর ডিমোনাতেও হামলার ঘটনা ঘটেছে এবং সেখানেও বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি এতটাই বেগতিক যে খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরদ শহরের মেয়রের সাথে ফোনালাপ শেষে প্রকাশ্যে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইসরায়েল অত্যন্ত কঠিন এক সন্ধ্যা পার করেছে। ইরানের এই অভাবনীয় ক্ষেপণাস্ত্র সক্ষমতা দেখে যুক্তরাষ্ট্র এখন চরম বিভ্রান্ত এবং বিস্মিত। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মিসাইল ডিফেন্স প্রজেক্টের পরিচালক টম কারাকো স্বীকার করেছেন যে 2500 মাইল বা 4000 কিলোমিটার দূরত্বে আঘাত হানার চেষ্টা ইরানের সাধারণ ঘোষিত পাল্লার চেয়ে অনেক বেশি। পশ্চিমা সামরিক কর্মকর্তারা মনে করছেন ইরান সুকৌশলে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে চাইছে যেন তারা শুধু মধ্যপ্রাচ্যেই আটকে না থেকে আরও বৃহত্তর অঞ্চলে তাদের সামরিক মনোযোগ এবং অর্থ ব্যয় করে। মার্কিন বিশ্লেষক টম কটন আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ইরান যেভাবে দ্রুত প্রযুক্তির সমন্বয় ঘটাচ্ছে তাতে হয়তো আগামী 6 মাসের মধ্যে তারা আরও বিধ্বংসী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলতে পারে। জন র্যাডক্লিফের মতো বিশ্লেষকরা তো সরাসরি সতর্ক করে দিয়েছেন যে এখনই ইরানকে থামাতে না পারলে ভবিষ্যতে তারা খোদ মার্কিন মূল ভূখণ্ডের জন্যই সরাসরি হুমকি হয়ে দাঁড়াবে। পরিস্থিতি যখন এই পর্যায়ে, তখন সংঘাতের আগুনে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে মাত্র 48 ঘন্টার চরমপত্র বা আলটিমেটাম ছুঁড়ে দিয়েছেন। নিজের মালিকানাধীন প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক কড়া বার্তায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো প্রকার হুমকি ছাড়াই হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দিলে ইরানকে ধ্বংস করে দেওয়া হবে। তিনি স্পষ্ট হুমকি দিয়েছেন যে নির্দেশ অমান্য করলে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে সেগুলো গুঁড়িয়ে দেবে এবং শুরুটা হবে সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রটি দিয়ে। বিশ্লেষকরা ট্রাম্পের এই ভাষাকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে দেখছেন। অনেকেই মনে করছেন নিশ্চিহ্ন করা বা ধ্বংস করার এই বার্তার আড়ালে ট্রাম্প হয়তো ইরানে ট্যাকটিক্যাল পারমাণবিক হামলার প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখছেন। তবে ট্রাম্পের এই কড়া হুমকির মুখেও ইরান বিন্দুমাত্র পিছু হটেনি। উল্টো তারা দিয়েছে চরম এক জবাব। ইরানের মেহের নিউজ এজেন্সির বরাতে জানা যায়, ইরান জানিয়েছে যে যথাযথ নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা সাপেক্ষে হরমুজ প্রণালী সব ধরনের বাণিজ্যিক নৌযানের জন্য উন্মুক্ত। কিন্তু এখানে ইরান একটি বড় শর্ত জুড়ে দিয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছে শত্রু দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে যুক্ত কোনো জাহাজ এই প্রণালী ব্যবহারের সুযোগ পাবে না। জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনে নিযুক্ত ইরানের প্রতিনিধি আলী মুসাভি উল্টো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকেই দায়ী করেছেন। তিনি স্পষ্ট বলেছেন,
এই গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটি কার্যত বন্ধ থাকার মূল কারণ হল পশ্চিমা এবং ইসরায়েলি আগ্রাসন। ইরান কোনোভাবেই তাদের জলসীমায় শত্রুদের অবাধ বিচরণ মেনে নেবে না। ফলে হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম বা ইরানের এই অনড় অবস্থান, সব মিলিয়ে পুরো বিশ্ব এখন যেন এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের প্রহর গুনছে। দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই ৭১-এর গণহত্যা, মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক প্রস্তাব এবং জামায়াতে ইসলামের নাম উঠে আসা। জামাত কি আসলে মহা বিপদে? আমরা এই মুহূর্তে এটি নিয়ে একটু আলাপ করতে চাই। জামাত বলতে গেলে বলা যায় যেভাবে উঠল, বিশেষ করে আওয়ামী লীগ সরকার পতনের পরে 2024-এর আগস্টে জামাতের উত্থান অভাবনীয়। জামাত পুরো ক্ষমতার মসনদে বসে গেল। ইউনূসকে সামনে রেখে পেছন থেকে যাবতীয় কলকাঠি নাড়ল এবং তারা স্বপ্ন এবং তারা গুটি সাজিয়েছিল এভাবে যে তারা নির্বাচন রঙের মাধ্যমে ক্ষমতায় যাবে। কিন্তু জামাতের পরাজয় ইতিমধ্যে হয়ে গেছে এবং ইতিমধ্যে জামাত চারিদিক থেকে নানা রকম চাপের মধ্যে পড়া শুরু হয়ে গেছে, দেশি বিদেশি। জামাত আসলে সুবিধাজনক অবস্থায় নেই। এই যে জামাত তথাকথিত বিরোধী দল, এই মুহূর্তে বলা হচ্ছে এই বিরোধী দল, এটা হচ্ছে আর্টিফিশিয়াল বিরোধী দল। জামাতের 5টা সিটও নেই, 5-10টা সিটও বাংলাদেশের জনগণের হৃদয়ে জনগণ ভোট দিয়ে যে জামাতকে সংসদে পাঠাবে 5 থেকে 10টা সিটও হওয়ার কথা নয়। কারণ এই যে সিটগুলো দেখেন, এগুলো বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বদৌলতে কোন কোন আসনে একজন বিদ্রোহী, কোন আসনে 2জন বিদ্রোহী প্রার্থীও ছিল। এই জামাতের পুরো সিটগুলো আওয়ামী লীগ এবং বিএনপি যখন একসাথে ইলেকশন করবে, অংশগ্রহণমূলক ইলেকশন হবে, তখন জামাতের আসলে কোনো হদিস থাকবে না। জামাত ক্ষমতায় যাওয়ার চান্স মিস করেছে, তথাকথিত বিপ্লবের চান্স মিস করেছে। বিপ্লব কিন্তু বারবার আসে না, একবারই আসে। এখন জামাত আবারও নতুন করে নানা রকম গুটি চালছে, গুটি সাজাচ্ছে, কিন্তু কাজ হবে না, লাভ হবে না। জামাত ধীরে ধীরে মহাবিপদে পড়ে আস্তে আস্তে এটা কিন্তু নাই হয়ে যাবে। আওয়ামী লীগ বা প্রগতির প্রধান শত্রু কিন্তু জামাত। সেই জামাত এবার জামাতকে নিয়ে নতুন করে মার্কিন কংগ্রেসে যুদ্ধাপরাধের দায়ে একটা প্রস্তাব উঠলো। বলতে পারেন আজ আমরা এমন এক ঐতিহাসিক খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যা প্রতিটি বাঙালির হৃদয়ে কয়েক দশকের জমে থাকা হাহাকার আর ন্যায় বিচারের আশাকে নতুন করে জাগিয়ে তুলেছে। 1971 সালে বাংলাদেশের মাটিতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা, আপনি ব্র্যাকেটে পড়ুন জামাত, যে ভয়াবহ ও নারকীয় তাণ্ডব চালিয়েছিল তার আন্তর্জাতিক স্বীকৃতির পথে এক বিশাল মাইল ফলক অতিক্রম করলো বাংলাদেশ। গত 20 মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ, হাউস অব রিপ্রেজেন্টেটিভস, ৭১ সেই নির্মম হত্যাযজ্ঞকে আনুষ্ঠানিক গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য একটি দ্বিপাক্ষিক প্রস্তাব পেশ করা হয়েছে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে। আমরা বুঝতে চেষ্টা করব এটি আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ, বিশেষ করে কেন এই প্রস্তাবে জামাতে ইসলামের নাম গণহত্যাকারী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাবটা ঠিক সেই মুহূর্তে এলো সামনে যে মুহূর্তে জামাত প্রতারক দল, গণহত্যাকারী দল, যুদ্ধাপরাধী দল জামাত এতবার বেড়েছে প্রতারণার মাধ্যমে। ঠিক সেই মুহূর্তে এই প্রস্তাবটি এলো। মার্কিন কংগ্রেসে উত্থাপিত এই প্রস্তাবের মূল বিষয়গুলো অত্যন্ত সুনির্দিষ্ট এবং শক্তিশালী। প্রস্তাবটিতে 1971 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে, বর্তমান বাংলাদেশ, যেটি পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাঙালিদের ওপর চালানো বর্বর অপরাধকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করার জোরালো আহ্বান জানানো হয়েছে। এটি কেবল একটি শব্দ নয়, বরং আন্তর্জাতিক আইন অনুযায়ী পাকিস্তানের অপরাধকে বিশ্বমঞ্চে চিহ্নিত করার একটি আইনি ভিত্তি।
এই প্রস্তাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী দিক হলো এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পাকিস্তানি সামরিক বাহিনীকে এই গণহত্যা সংগঠনে সরাসরি সহায়তা করেছিল জামাতে ইসলামী। দলটির সশস্ত্র শাখা আল বদর, আল শামস ও রাজাকার বাহিনীর মাধ্যমে তারা এই নৃশংসতায় সরাসরি অংশ নেয়। মার্কিন নথিতে খুনি ও তাদের দোসরদের নাম এইভাবে সরাসরি আসা আমাদের ইতিহাসের সত্যতাকে বিশ্ব দরবারে আরো সুসংহত করল। প্রস্তাবে পাকিস্তান সরকারকে ৭১-এর সেই জঘন্য অপরাধ স্বীকার করে বাংলাদেশের জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। অর্ধ শতাব্দী ধরে পাকিস্তান যে সত্যকে অস্বীকার করে আসছে, এই প্রস্তাব সেই মিথ্যাচারের দেয়ালে এক বিশাল আঘাত। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, দীর্ঘ ৫০ বছর পর কেন এই প্রস্তাব এত গুরুত্ব বহন করে? দীর্ঘ সময় ধরে বৈশ্বিক রাজনীতিতে ৭১-এর এই রক্তক্ষয়ী অধ্যায়টি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু মার্কিন কংগ্রেসে রো খান্না এবং স্টিভ চেয়াবোট এর মতো প্রভাবশালী সদস্যদের মাধ্যমে এই প্রস্তাব উত্থাপন আমাদের কয়েক দশকের দীর্ঘ সংগ্রামের এক বিশাল নৈতিক জয়। এইটিকে পাশ কাটানো শুধু নয়, আন্তর্জাতিকভাবে পাশ কাটানো, বিশ্ব রাজনীতিতে পাশ কাটানো শুধু তাই নয়, বাংলাদেশে ৭১-এর ইতিহাস নানাভাবে উপেক্ষিত হয়েছে এবং ২০২৪-এর পরিবর্তিত বাংলাদেশে ৭১-কে কিভাবে ধুলোয় ভুলুণ্ঠিত হতে দেখা গেছে এই জামাতি প্ররোচনায়। ৭১-এ জামাত ষড়যন্ত্র করেছে, ২৪-এ জামাত ষড়যন্ত্র করেছে, যার দরুন এই যে ইউনূসের শাসন আমলে ৭১-এর নাম, মুক্তিযুদ্ধের নাম, এগুলো আমরা নিতে পারতাম না সত্যিকার অর্থে। জামাত এতটাই নিকৃষ্ট, আরেকবার তারা সুযোগ পেয়েছিল ২৪-এ, সেই সুযোগের বদলতে তারা যা খুশি তাই করেছে। বাংলাদেশের মানুষ এদেরকে হাড়ে হাড়ে চিনেছে, যার কারণে তারা যে স্বপ্ন দেখেছিল ক্ষমতার মসনদে যাওয়ার, সেই স্বপ্ন তাদের ধূলিসাৎ হয়ে গেছে। হ্যাঁ, সংসদে কিছু আসন পেয়েছে, কিন্তু এগুলো আমি বারবার বলি যে আর্টিফিশিয়াল, এটি ওদের থাকবে না, এটা ষড়যন্ত্রের মাধ্যমে। আপনারা ভিডিও দেখবেন অনলাইনে, বিএনপির একজন প্রার্থীর চাঁপাইনবাবগঞ্জের হারুনুর রশিদের একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে দেখবেন, এবং আরো বিভিন্ন সূত্র থেকে তথ্য যে জামাতের আমিরকে, স্বয়ং জামাতের আমিরকে ইউনূস মেকানিজম করে, এনসিপির যে প্রধান আহ্বায়ক নাহিদ ইসলামকে মেকানিজম করে জিতিয়ে আনা হয়েছে। এই জামাতের যে বিরোধী দল এটি শুনছেন, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল। দেশে যখন এমন কলঙ্কিত হতে শুরু করেছে, ঠিক তখন মার্কিন সিনেটে এই প্রস্তাবটা আসাটা, এটি নিঃসন্দেহে আর একটা ভিন্ন মাত্রা যোগ করবে জামাতের এই বাড়, এই প্রতারক দলের, এই যুদ্ধাপরাধী দলের বাড় একটু কমিয়ে দিতে। স্টিভ চেয়াবোট তার বক্তব্যে স্পষ্ট বলেছেন, আমরা আমাদের সময়ের অন্যতম বৃহৎ গণহত্যার শিকার ব্যক্তিদের ভুলে যেতে পারি না। যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির আইনসভায় এই দাবি ওঠে, তখন বিশ্বজুড়ে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও ৪ লাখ মা বোনের সম্ভ্রমহানির বিচার পাওয়ার দাবি নতুন গতি পায়। বিশেষ করে অপরাধী হিসেবে স্থানীয় দোসর বা জামাতের নাম সরাসরি আসায় সত্যের জয় আজ আরো সুসংহত। এটি প্রমাণ করে যে ইতিহাসের সত্যকে কখনোই ধামাচাপা দিয়ে রাখা যায় না। ১৯৭১ সালের ২৫শে মার্চ অপারেশন সার্চলাইটের মাধ্যমে যে হত্যাযজ্ঞ শুরু হয়েছিল, তার মূল লক্ষ্য ছিল বাঙালি জাতীয়তাবাদকে চিরতরে মুছে ফেলা। জামাতে ইসলামী তখন ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে পাকিস্তানি হানাদারদের পথ প্রদর্শক হিসেবে কাজ করেছিল। তৎকালীন মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাড ঢাকা থেকে ওয়াশিংটনে যে ব্লাড টেলিগ্রাম পাঠিয়েছিলেন, তাতেও এই হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছিল। কিন্তু তখনকার মার্কিন প্রশাসন ভূ রাজনৈতিক কারণে চুপ ছিল। আজ সেই মার্কিন কংগ্রেসেই যখন এই প্রস্তাব ওঠে, তখন এটি কেবল বাংলাদেশের বিজয় নয়, বরং বিশ্বজুড়ে মানবাধিকার ও সত্যের বিজয়। জামাতে ইসলামের তৎকালীন ভূমিকা এবং তাদের ঘাতক বাহিনী আল বদর যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নীল নকশা বাস্তবায়ন করেছিল,
মার্কিন কংগ্রেসে তার স্বীকৃতি আসা মানে হলো খুনিদের পালানোর আর কোনো পথ নেই। ৭১-এর খুনি ও তাদের দোসরদের কলঙ্কিত অধ্যায় বিশ্ববাসীর সামনে উন্মোচিত হওয়া সময়ের দাবি। আমরা চাই এই প্রস্তাবটি মার্কিন কংগ্রেসে দ্রুত অনুমোদিত হোক। এটি কেবল একটি কাগজে প্রস্তাব নয়, এটি ৩০ লক্ষ শহীদের রক্তের ঋণ পরিশোধের একটি ধাপ। আমরা চাই বিশ্ব জুড়ে প্রতিটি দেশ ১৯৭১-এর এই নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেখ। জামাতে ইসলামী ও তাদের দোসরদের বিচার ও ঘৃণা চিরকাল ইতিহাসে অক্ষয় হয়ে থাকুক। সত্যের এই জয়যাত্রায় আপনিও আমাদের সঙ্গী হন। এখন দেখার বিষয়, মার্কিন কংগ্রেসের এই পদক্ষেপ কি পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারবে, কিংবা বাংলাদেশের রাজনৈতিক দল জামাতে ইসলামের অবস্থা কি হবে? জামাতে ইসলামী কি একটা বাড়তি চাপে পড়বে? এগুলো দেখতে হলে আমাদের সামনের দিনগুলোতে অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই সামনে দেখব আরো কি চালে জামাত। আমরা তাদের চালের উপর আছি, ৭১ থেকে ২৪ প্রত্যেকটা চালের উপরে আছে। এই চাল থেকে আমরা বারবার বেঁচে এসেছি, ৭১-এ বেঁচেছি, ২৪ পরবর্তী সময়ে আমরা বলা যায় খানিকটা বেঁচে গেছি, অর্ধেক এখনো 50-50 চান্স আছে, কারণ এখনো তারা ষড়যন্ত্রের গুটি সাজাচ্ছে। আমরা আশা করি, প্রত্যাশা করি যে কোনো ষড়যন্ত্র সফল হবে না। মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এটি মাথায় রাখতে হবে, সেই প্রত্যাশায় রাখছি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।